সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে রেখে দাঁড়ি, কোন নগরে যাব দেব কোন সাগরে পারি, বাণিজ্যে বসতে লক্ষ্মী। রবীন্দ্র সমগ্র নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা বিশেষ অতিথি। কেন বাণিজ্যে বসতে লক্ষ্মী দিয়ে শুরু করলাম, তার কারণ বাণিজ্য নিয়ে আলোচনা হওয়া আজ দরকারি। আজ আমাদের সঙ্গে বিশিষ্ট একজন মানুষ রয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। অতনুবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। মূলত আপনি সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। কবে থেকে এই ভাবনাটা এলো, কোথা থেকে এই ভাবনা এলো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের, এর ঠিক উৎপত্তিটা কোথায়? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন আপনি। সত্যি খুব ভালো লাগলো এই প্রশ্নটার সম্মুখীন হতে পেরে। বিষয়টা আমি যদি একটু আগে চলে যাই, যদি আমরা সেই ছোটোবেলায় আমরা বই পড়তাম না, আদিম যুগের সেই ইতিহাস পড়তাম, যে ইতিহাস বইয়ের মধ্যে যে ছবিগুলো দেখতাম, যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা ওই হিংস্র প্রাণীর থেকে রক্ষা পাওয়ার জন্য, নরঘাতকের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সকলে সংঘবদ্ধ থাকলাম। আমাদের তো জীবনযাপন বনের মধ্যে হতো সেই আদিম যুগের মানুষদের। আমাদের ওই ছোটোবেলায় ইতিহাস বই দেখতাম যে পাথর কেটে খড়গ বানাতো, তারপরে গাছের ডাল কেটে অস্ত্র বানাতো, কারণ একটাই, তাদের অস্তিত্ব রক্ষা করবার জন্য। সেই আদিম যুগের মানুষরা যখন সংঘবদ্ধ হয়ে তাদেরকে রক্ষা করতে পারলো, কারণ জানে যে একা থাকলে তারা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন তারা সংঘবদ্ধ হয়েছিল কিন্তু নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য। সেই কনসেপ্টটা থেকেই আমাদের কিন্তু ব্যবসায়ীদেরও সেরকমভাবে আসছে যে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য যেমন সংঘবদ্ধ হয়েছিল, আমাদের ব্যবসায়ী সমাজও সেরকম সংঘবদ্ধ হয়েছিল। বিভিন্ন ধরনের অত্যাচার, সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এবং আধিকারিকদের অতি সক্রিয়তা, ব্যবসায়ীদের উপর আক্রমণ, সেই সময় আমাদের ব্যবসায়ীরা উপলব্ধি করেছিল। তখন হয়তো প্রায় 54 বছর আগে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তখন হয়তো আমি কেবল ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু সেই সময় যেই মানুষটা এই বৃহত্তর ব্যবসায়ী সমাজের অস্তিত্ব রক্ষা করবার জন্য এগিয়ে এসেছিল, তাকে আমি প্রথমেই প্রণাম জানাই। তিনি হচ্ছেন নাহালমাল কাল্লানি। 1969-70 ফিনান্সিয়াল ইয়ার্সে তিনি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেছিলেন, রেজিস্ট্রেশন পেয়েছিলেন, যিনি আমাদের বর্তমান বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণীর দাদু এবং মাননীয় বিধায়কের বাবা দীনদয়াল কল্যাণীর পিতাশ্রী। তা ওই সময় যিনি ভেবেছিলেন যে সময় আমাদের প্রাগ ঐতিহাসিক যুগে, যে আদিম যুগে আমাদের সংঘবদ্ধ হতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, সেইগুলো সময় তারা অস্তিত্ব রক্ষা করেছিল জন্য আমরা হয়তো একটা সুন্দর সভ্য সমাজে আসতে পেরেছি। আজকে ওই সময় আমাদের নাহালমাল কাল্লানি, স্বর্গীয় নাহালমাল কাল্লানি এইরকম একটা ব্যবসায়ীদেরকে সংঘবদ্ধ করে নিজেদের লড়াই এগিয়ে নিয়ে যে নিজেদের অস্তিত্ব রক্ষা করা, সুরক্ষা, মর্যাদার লড়াইয়ে যে সংগঠনটা প্রতিষ্ঠাতা করেছিল জন্যে হয়তো আজকে আমরা ব্যবসায়ী সমাজ এখনও নিশ্চিন্তে আছি, ভালো মতন আছি, সংঘবদ্ধভাবে আছি। আমরা এই সুন্দর একটা অর্গানাইজেশন আমরা উপহার পেয়েছি বর্তমান প্রজন্ম। ব্যবসা বলতে কি শুধু ছোট ব্যবসা, নাকি বড় ব্যবসা কি রয়েছে, নাকি মাঝারি বিজনেস বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? খুব ভালো কথা বলেছেন আপনি। এই ব্যবসার কনসেপ্টটার কিন্তু অনেকগুলো স্তর আছে। একটা এমএসএমই সেক্টর বলে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তা এমএসএমই সেক্টরে একটা সেক্টরে ছিল যে ন্যাচারালি আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন যখন গঠন হয় তখন হয়তো বিভিন্ন বড় ধরনের ব্যবসায়ীদের নিয়ে হয়েছিল, তারপরে হয়তো ছোট ছোট ব্যবসায়ীরা ঢুকেছিল। কিন্তু 1987-88 সম্ভবত তখন আমার স্বর্গীয় পিতাশ্রী দায়িত্ব নেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের। উনি 2014 সাল অবধি এক টানা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলেন। কিন্তু ওনার অর্থই ছিল, ওনার প্রথম কথাই ছিল যে যার ট্রেড লাইসেন্স থাকবে সেই ব্যবসায়ী এবং সেই আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারবে। সেখানে একটা কর্পোরেট সেক্টরও যেরকম একটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য, একটা ছোট মুদি ব্যবসায়ী বা চায়ের দোকানদারও কিন্তু আমাদের অর্গানাইজেশনের সদস্য। এটা হচ্ছে আমাদের নামটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। শুনলে হয়তো মনে হয় যে একটা বৃহত্তর বিভিন্ন কর্পোরেট সেক্টরের ব্যবসায়ীদের নিয়েই গঠন করা হয়েছে আমাদের অর্গানাইজেশনটা। কিন্তু এর ভেতরে যদি আমরা যাই বা লোকে যদি জানতে পারে, তখন দেখবে যে এরা অতি ক্ষুদ্র, একদম মাইক্রো, ছোট, মাঝারি সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনটা গঠিত। কিন্তু একটা বিষয় যেটা জানার ইচ্ছে হচ্ছে এই মোমেন্টে, অনেকটাই শোনা যায় যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন শুধুমাত্র বড় ব্যবসায়ীদের জন্য, ছোট ব্যবসায়ীদের জন্য নয়। তখন সেই ক্ষেত্রে
খুব স্বাভাবিক। এটা আপনারা ভাবতে পারেন নামটা এর মানে নামটাই এর কারণ। মার্চেন্টস নামটার জন্যই আপনাদের সাধারণ মানুষদের মধ্যে মনে হয় হয়তো টোটাল কর্পোরেট সেক্টরকে নিয়ে অর্গানাইজেশনটা। কিন্তু আপনি আমাদের যেগুলো অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলো যদি দেখেন, ফলো আপ করেন, আমাদের যেগুলো প্রতিবেদন করায় বা আমি 2014 সালে আমার পিতাশ্রী এক্সপায়ার করার পরে হয়তো ধরুন জোর করেই আমাকে সেই দায়িত্ব দিয়ে দেয় আর কি। সেই দায়িত্ব পালন করার পরেই আমাদের 14-র পরে আসলো, আমাদের পিরিয়ড আসলো। আপনারা জানেন এই জেলায় একটা ভয়াবহ বন্যা এসেছিল, তারপরে পরবর্তীতে করোনা এসেছিল, এবং আমরা সেই মুহূর্তে ছোট ছোট ব্যবসায়ীদের জন্য, যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য আমরা মুভ করেছি। এবং বন্যার সময়, ওটা তো আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে গেল, আমাদের ছোট ব্যবসায়ীরা, আপনারা জানবেন, জেনে খুশি হবেন, আমাদের যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, আমরা এর মধ্যে একটা প্রোগ্রাম করলাম, জানেন আপনারা হয়তো 9ই আগস্ট আমরা জাতীয় ব্যবসায়ী দিবস, যেটা হয়তো রায়গঞ্জে আমরা করেছি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হয়তো কেউ এই ধরনের প্রোগ্রাম করেনি, ব্যবসায়ীদের জন্য দিবস। এবং শুনে আপনি আরও অবাক হবেন যে সেই দিনটাকে আমরা উদযাপন করছি একটা মোটরসাইকেল র্যালি করে। তার পরবর্তীতে আমরা কেক কেটেছি, আমরা গাছ বিতরণ করেছি, চারা গাছ। সঙ্গে আমরা যাদেরকে সম্মাননা জ্ঞাপন করেছি সেগুলো জানলেই আপনি বুঝতে পারবেন যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শুধু বড় ব্যবসায়ীদের জন্য নয়। আমরা বিভিন্ন বাজার থেকে একদম প্রান্তিক ব্যবসায়ী যারা শাক বিক্রি করে হয়তো ডেলি নিয়ে এসে, ডাটা বিক্রি করে, একটা পানের দোকান পান বিক্রি করে, হয়তো একটা ভ্যান নিয়ে হয়তো সন্ধ্যার সময় সে আপনার ওই চানাচুর বিক্রি করছে, একটা চপওয়ালা, এইরকম ধরনের আমরা গোটা 20 ব্যবসায়ীকে আমরা কিন্তু চিহ্নিত করে তাদেরকে আমরা উত্তরীয় দিয়ে, সুইস প্যাকেজ, ফুলের বুকে দিয়ে সেই জাতীয় ব্যবসায়ী দিবসে সম্মাননা প্রদান করেছি। একমাত্র রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন যে শুধুমাত্র বড় ব্যবসায়ীদের জন্য না, আপনারা 9ই আগস্ট ওই প্রোগ্রামটা দেখলে আপনারা অবাক হবেন। আমাদের সেই কারণে সকলে খুব অ্যাপ্রিসিয়েট করছে, এবং বিশেষভাবে আমাদের মাননীয় বিধায়কও সেদিন উপস্থিত ছিলেন, আমাদের এসডিও সাহেব উপস্থিত ছিলেন, এবং দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি উপস্থিত ছিলেন, সিআইআই নর্থ বেঙ্গলের সমস্ত বড় বড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তারা সত্যিই দেখে অবাক হয়েছেন যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এই যে চিন্তা, তাতে আপনার যে প্রশ্নটা করেছেন, যেটা ভাবনাটা, সেই ভাবনাটাকে থেকে হয়তো অনেকটা আপনাকে দূরে সরিয়ে দিতে পারবো যে না, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কিন্তু সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়েই চলাচল করে, এবং সর্বস্তরের ব্যবসায়ীদের অসুবিধার পাশেই মার্চেন্টস অ্যাসোসিয়েশন থাকে। আপনার কথা থেকে শুধু একটি লাইন আমার মনে হচ্ছে একটু মনে নেওয়া, একটু তুলে দেওয়া দরকার। সেটা হচ্ছে, আপনি বললেন যে গাছ লাগানো হয়েছে, এবং শিল্প তৈরি করতে গেলে জায়গার প্রয়োজন। দিনের পর দিন গাছ কাটা হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, কোথাও একটা বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে গাছ না থাকার জন্য। একাধারে আপনি যারা ব্যবসা করছেন তাদেরকে সাপোর্টও করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, অন্যদিকে গাছ লাগাচ্ছেন, যেই গাছ আমার ব্যবসার ক্ষেত্রেও ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে, কারণ প্লটের একটা অভাব ধরা দেবে, সেক্ষেত্রে কনফ্লিক্ট করছে না। আপনি যেটা বলছেন তাই বলে কি আমরা যে ডাইনামিক সমাজ ব্যবস্থা, যে গতিশীল সমাজ ব্যবস্থার থেকে তো আমরা পিছিয়ে পড়ব? আমরা তো উন্নয়নের পূজারী, উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছাবো, আমাদের এই চিন্তাটা অবশ্যই থাকবে, তাই কি না? তাহলে আমরা যদি ব্যাকডেটেড ওই অবস্থায় শুধু গাছটার কথা চিন্তা করে থাকি, তাহলে আমাদের এখানে কর্মসংস্থান হবে না, শিল্পের বিকাশ ঘটবে না। আমাদের ওটা যেমন দরকার, আমাদের পরিবেশটাকে বাঁচানো দরকার। যেখানে শিল্প হচ্ছে সেই শিল্পপতিরাই দেখা যাচ্ছে কিন্তু বহু জায়গায় বিশেষ বিশেষ দিনগুলোয় 500, 1000, 2000 চারা গাছ বিলি করছে। যে ফাঁকা জায়গাগুলোয় গাছ থাকছে না, সেই জায়গাগুলো শুধু গাছ লাগিয়েই সেই ব্যবসায়ীরা ক্ষান্ত থাকছেন না, তাকে পরিচর্যা করবার জন্য, মানে 1 বছর একটা সার্টেন ডিস্টেন্স, মানে একটা হাইট পর্যন্ত না হওয়া পর্যন্ত সেই গাছটা যে পরিচর্যা করার জন্য কিন্তু সেই ব্যবসায়ীটা খরচা করে সেই গাছটাকে দেখভাল করছে। তাহলে আমাকে শুধু গাছ কেটে শিল্প হলো বলেই যে পরিবেশ আমার ওই ব্যবসায়ীটার জন্যই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেটা বললে হয়তো মনে হয় ভুল হবে। কারণ আমাদের ব্যবসায়ীরা সামাজিক, আমাদের এই সমাজবদ্ধ জীব, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। প্রতিটা ব্যবসায়ী যেমন সমাজকে উন্নততর জায়গায় পৌঁছে নিয়ে যাবে, সেরকম সমাজও যাতে সুস্থ থাকে সেই চিন্তাধারাটাও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে প্রতি মুহূর্তে কাজ করে। অর্থাৎ আপনি শিল্পের কথা বলছেন, বাণিজ্যের কথা বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, যিনি এখন প্রয়াত হয়েছেন, তিনি বলতেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তিনিও এই রাজ্য সরকারও তার টেনিওর টাইমে তিনিও চাইছেন যে শিল্প তৈরি হোক,
আরও বেশি উন্নয়ন হোক গোটা রাজ্যে, সেক্ষেত্রে এই বিশেষ করে রায়গঞ্জে 20 বছর ধরে স্পিনিং মিলটা বন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু প্রিপারেশন রয়েছে বা কিছু চিন্তাভাবনা রয়েছে? 20 বছর বলতে আমি বলতে চাইছি 2011-র আগেও, তার কারণ এই রিসেন্ট 13 বছর শুধুমাত্র পেরিয়েছে। না হ্যাঁ, এটা তো রিসেন্ট 13 বছর পেরিয়েছে, আগেও পেরিয়েছে। আমি বলবো যে যদিও এটা অনেক দিন থেকেই পড়েছিল, তবে নতুন যে সরকার এসে যে চিন্তাভাবনা এসএআইপি, হ্যাঁ, যে স্কিমটা আছে, যে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে স্টেট অ্যাপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই বিষয়টার দিকে খেয়াল দিয়েছে, খুব খেয়াল করে WBAIDC, যেটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, এরা মিলে, এবং এনাদের একটা বড় টার্গেট আছে যে সকল জায়গায় সরকারি জমি পড়ে থাকে সেই জায়গাগুলোতে এসএআইপির মাধ্যমে স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা। তা সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের যে জেলা প্রশাসন অনেকটাই এগিয়ে গেছে। আমরা ভেবেছিলাম এখানে একটা কৃষি নির্ভর শিল্প গড়ে উঠুক, তাহলে আরও ভালো হয়, যেহেতু একটা স্পিনিং মিল ছিল সরকারি উদ্যোগেই, সেটা যখন গড়ে ওঠেনি একটা এমপ্লয়মেন্টও জেনারেট হতো। আমরা এটাও বারবার বলেছিলাম, সরকারি পরিকাঠামোয় যখন গড়ে উঠলো না তখন তারা কিন্তু একটা সেই স্পিনিং মিলের এরিয়াটাকে একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছেন আর কি, যেটা এসএআইপি করবার জন্য, যেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলবার জন্য। কিন্তু আমাদের এখানে হয়তো পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকার জেলা প্রশাসন সহযোগিতা করে 18 থেকে 20 কোটি টাকার একটা ইয়ে করছে, যেটার মধ্যে ড্রেন, রাস্তা, ইলেকট্রিসিটি, জল, এই সমস্ত ব্যবস্থাগুলো সরকার থেকে করে দেওয়া থাকবে ইন্ডাস্ট্রিয়াল পার্কে। লাগবে হচ্ছে আমাদের এন্ট্রিপ্রেনিয়রদের মধ্যে যেটা সবচেয়ে বড় প্রবলেম দেখা দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি করতে গেলে একটা ল্যান্ডের দরকার ফার্স্ট। সে ল্যান্ড পরিকাঠামো তৈরি করে দিয়ে দিচ্ছে, কিন্তু ল্যান্ডের যে ল্যান্ডের ভ্যালুটা আমরা এর আগেও বলেছিলাম, তখন WBAIDC চেয়ারম্যান CII এর একটা মিটিং হয়েছিল কোর্টিয়ার্ড ম্যারিওটে শিলিগুড়িতে। আমরা বলেছিলাম যে স্পিনিং মিলটাকে প্রথমে বলেছিলাম যে একটা এখানটায় বস্ত্রশিল্পর জন্যই প্রথমে সিলেক্ট হয়েছিল। আমরা বলেছিলাম শুধু বস্ত্রশিল্প করলে হবে না, এখানে অন্যান্য শিল্পোদ্যোগীদেরও সুযোগ দিতে হবে, কারণ এখানে বস্ত্রশিল্পের আগ্রহী এন্টারপ্রেনিয়র আমরা পাচ্ছি না। অন্যান্য ভ্যারাইটিস কোয়ালিটির শিল্পপতিরাও যদি আগ্রহী হয় তাদের একটা সুযোগ দেওয়া হোক। তখন বলছিল ঠিক আছে আমরা ব্যাপারটা ভাববো, তখন রাজীব সিনহা ছিলেন WBAIDC চেয়ারম্যান। তা বলার পরে সেটা কাজে দিয়েছে, কারণ তখন দেখছে যে ওই অ্যাপ্লিকেন্টের অভাব খুব বস্ত্রশিল্প গড়ে তোলবার জন্য এখানটায়। তখন কিন্তু বর্তমান সরকার আবার সেটাকে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসাবে ঘোষণা করলো, যাতে সব ধরনের শিল্পোদ্যোগী এখানে জায়গা নিতে পারে। তো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে জায়গার রেটটা, কাঠাপতি রেট 2 লাখ 5 লাখ এরকম ধরনের একটা জায়গা ওয়াইজ একটা রেট হয়েছিল। আমরা বিভিন্ন মিটিংয়ে প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম যে এখানের শিল্পপতিরা তখনই আগ্রহী হবে জায়গা অনুযায়ী ম্যাক্সিমাম 1 লাখ টাকা যদি কাঠা হিসাবে এই জায়গাটার দাম ধার্য করা যায়। কারণ আমাদের একটা চিন্তাধারা, একটা সরকারি জমি, সরকারিভাবে জায়গাটায় অনেক এমপ্লয়মেন্ট ছিলই এতদিন, তাই না? এখন সরকারকে তো আর অন্যান্য দায় বহন করতে হচ্ছে না, বাদবাকি দায়গুলোতে এমপ্লয়মেন্ট জেনারেট করবে আমাদের প্রাইভেট সেক্টরের, আমাদের সমস্ত প্রাইভেট এন্টারপ্রেনিয়ররা, তাই না? তা সেই দায়বদ্ধতা যখন পালন করতে হচ্ছে না, তাহলে সরকার কিন্তু জমির দামটা অটোমেটিক কমিয়ে দিতে পারে। সরকারের একটা দিক ভালো হবে যে না, স্পিনিং মিলে অন্য প্যারালালি অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। গড়ে ওঠা তখনই সম্ভব হবে যখন এই ল্যান্ডের দামটাকে বিলো 1 লাখ আর ম্যাক্সিমাম 1 লাখ, বিলো 1 লাখ পার কাঠা যদি আমাদের ডিক্লেয়ার করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, আমরা আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে, আমার জেলা প্রশাসনের কাছেও আমরা বারবার, DLMCর মিটিং হয়, ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির মিটিং হয়, আমরা সেই মিটিংও বারবার তুলে ধরি বিষয়টাকে, ল্যান্ডের রেটের ব্যাপারে। রেটটা যখনই কমিয়ে দিবে না, তখন আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই যে প্রায় 100 বিঘা জমি, 33 একর জমি, খুব কম জমি না, প্রায় 100 বিঘা জমি এখানটায় আছে। এই 100 বিঘা জমির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি শিল্প অনেক গড়ে উঠবে এবং অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে, অনেক কর্মসংস্থান হবে এবং অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীও তৈরি হবে আমাদের জেলায়। অনেক ধন্যবাদ। এখন আরও কিছুক্ষণ আমরা কথা বলবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। বিশেষ অতিথি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বটি আসছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছিলেন অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের থেকে অনেক রকম কথোপকথন, এবং সবচেয়ে বড় যে বিষয়গুলো উঠে আসছে বাণিজ্য নিয়ে। যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাণিজ্য মানেই
লক্ষ্মী, যেখান থেকে টাকা আসে, আর সেখানে যাবতীয় প্রশ্ন উত্তর পর্বের সূত্রপাত হয়, ধারাপাত শুরু হয়। আর ঠিক সে জায়গা থেকে আমি সরাসরি আবার অতনবাবুর কাছে চলে যাবো। অতনবাবু, আরও একটা বিষয় যেটা জানার রয়েছে, বিশেষ করে যখন বাণিজ্য নিয়ে কথা হচ্ছে, একটা ল্যান্ড যেমন ইম্পর্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে ল্যান্ড, এলএএনডি ল্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে এলএএনডি ল্যান্ডের এখন অফিসিয়াল ল্যান্ডিংয়ের একটা বিষয় চলে এসছে, অর্থাৎ অন এয়ারে ওয়েবের মধ্যে এই ল্যান্ড চলে আসছে। বিশেষ করে ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন রকম নাম সামনে আসছে, অনলাইন মার্কেটিং মানুষ করছেন। বিভিন্ন রকম ক্ষেত্রে যারা স্থায়ী ব্যবসায়ী, যারা জায়গা নিয়ে কোনো একটা ব্যবসা করছে, অফলাইন বিজনেস, সেক্ষেত্রে কি কোথাও একটা হারিয়ে যাচ্ছে অনলাইন বিজনেসের কাছে? অফলাইন বিজনেস কি একটু থিতু হয়ে যাচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে একটা অনলাইন যে আমাদের ছোট ছোট ব্যবসায়ী আঘাত করে নাই, এটা কখনোই আমরা অস্বীকার করব না। সত্যিই কিছু ব্যবসায়ীর উপর আঘাত এসেছে, তবে আমাদের মনে রাখতে হবে এটার কারণটা কী। অনলাইন যে একটা বিরাট ধরনের ব্যবসা, সে ব্যবসার একটা যা নিয়ম কানুন গতিবিধি যেগুলো আছে, সেগুলোর উপরে হয়তো আমরা যে একটা অর্গানাইজেশন করি তাকে হয়তো নিয়ন্ত্রণ করবার অধিকার আমাদের নেই। আমাদের থেকে অনেক বড় বড় যেটা অল ইন্ডিয়া ট্রেডার্স অর্গানাইজেশন, সর্বভারতীয় ব্যাপারী মণ্ডল আছে, অল ইন্ডিয়া চেম্বার অফ কমার্স আছে, কনফারেন্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আছে, এগুলো তাদেরকে তাদের ভাবনার মধ্যে থাকা উচিত বিষয়গুলো, তারা কিভাবে এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করবে, তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে। তবে আমরা আজ ছোট্ট একটা প্রান্তিক শহরে থেকে যা উপলব্ধি করি, আমাদের যতটুকুন জ্ঞান আছে এই অনলাইন ট্রেডের ব্যাপারে, যে ফ্লিপকার্ট, অ্যামাজন যে বিষয়গুলো বলছেন আপনি, এগুলো না অনেকগুলো বিষয় আছে জানেন তো। সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো, কেন্দ্রীয় সরকার হয়তো পাস করলো এই শপিং মল এই জায়গাগুলোয় এই পপুলেশনে এই ইকোনমিক্যালি স্ট্রাকচার যেখানে আছে সেই জায়গাগুলো গঠন হবে। এটা হয়তো বিশেষ করে এই কনসেপ্টগুলো গড়ে উঠেছিল আমরা অনেক দিন আগে দেখেছি সিটি টাউনগুলোতে, কর্পোরেট সেক্টর মানে কর্পোরেশন যেগুলো জায়গায় আছে বড় বড় শহরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলো আমাদের এই ছোট শহরগুলোর মধ্যেও প্রবেশ করছে। সবচেয়ে বড় কথা অতনুবাবু, দেখবেন লকডাউনের পরের থেকে, বিশেষ করে করোনার পর থেকে এই বিষয়টা কিন্তু আরও বেড়েছে, এক্সট্রিম লেভেলের দিকে গিয়েছে। কারণ হচ্ছে লকডাউনের পরে আপনারা ভাবছেন, কথাটা খুব ভালো বলেছেন, কেন লকডাউনে আমাদের ছোট প্রান্তিক ব্যবসায়ীরা যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তাদের যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালগুলো সেই সময় ব্যবসা বন্ধ থাকাতে খুব সামান্য ক্যাপিটাল নিয়ে তারা ব্যবসা করতেন। সেই সময় দীর্ঘ সময় দোকান বন্ধ থাকাতে সেই ক্যাপিটালগুলো তারা তাদের জীবনযাত্রার জন্য খাদ্য গ্রহণে খরচা করবে, না ক্যাপিটাল হিসাবে রেখে দিবে পণ্য ক্রয় করবার জন্য। সেই সময় বহু ছোট ব্যবসায়ী তাদের ক্যাপিটাল লস করেছে, ঘরে বসে বসে ব্যবসা বন্ধতে খেয়ে তাদের ক্যাপিটাল হারিয়েছে। এই সুযোগটাও হয়তো আমার মনে হয় কিছু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নিয়েছে, যে অনেক ছোট ব্যবসায়ী তো এমনি বসে পড়েছে, তাদের চিন্তাধারায় হয়তো। আর একটা যেটা বিষয় ছিল আমার, আপনাদের এখানে বলতে আমার দ্বিধা নেই, যখন 20, 21, 22, 23 যে আমাদের যে করোনা আবহ চললো, সেই মুহূর্তে তো আমরা ফিল্ডে ছিলাম। আমাদের দাবিও ছিল, আমরা অনেক মিটিং মিছিলও করেছিলাম, স্লোগান শাউটিংও করেছিলাম, যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের চিহ্নিতকরণ করে সরকারি উদ্যোগে তাদের তালিকাভুক্তকরণ করতে হবে এবং তাদের সরকারি উদ্যোগের স্বীকৃতি প্রদান করতে হবে। কারণ সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেটাই বলেন, যারাই বলেন, তারা যে এই ব্যবসায়ী সেক্টরকে করোনার সময় যে তারা ব্যবসা বন্ধ অবস্থায় ঘরে বসে আছে, তাদের জন্য যারা ফান্ড অ্যালটমেন্ট, যেমন ইন্ডাস্ট্রিগুলোর জন্য, কর্পোরেট সেক্টরগুলোর জন্য একটা ফান্ড অ্যালটমেন্ট করেছিল, আমাদের ছোট ব্যবসায়ীগুলোকেও যে পুঁজি দিবে সেটার জন্য কোনো একটা হয়তো কনসেপ্ট তাদের কাছে ছিল। কিন্তু মুশকিল হচ্ছে যে সরকারের কাছে কোনো তথ্য নেই যে আসলেই কত ব্যবসায়ী আমাদের সমাজে আছে। কি বলছেন? হ্যাঁ, যে কথাটা আপনাকে আজকে বলছি, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। কোনো সরকার জানে, সরকার যদি সত্যিই জানতো কত ব্যবসায়ী আছে সমাজে, তাহলে আর একটা কথা বলতে খুব খারাপ লাগবে, আপনার হয়তো শুনতে ভালো লাগবে না, তাহলে তো ব্যবসায়ী সমাজকে নিয়ন্ত্রণ করবার জন্য সরকার প্রত্যহ 4টা করে আইন প্রণয়ন করতো না? প্রায় লক্ষাধিক আইন প্রণয়ন করছে শুধু ব্যবসায়ী সমাজকে নিয়ন্ত্রণ করবার জন্য। এবং আমার মনে হয় সাধারণ মানুষ তো আবার উল্টো কথা বলছে। হ্যাঁ, আমি বলছি সাধারণ মানুষ উল্টো কথা সাধারণ জানে না, আমি যতটুকু জানি সেটা বলছি আপনাকে। কারণ একটাই, মানে লক্ষাধিক আইন শুধু ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করবার জন্য আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে ডিজাস্টারগুলো আসছে, ব্যবসায়ীদের উপর যে ঝড় ঝঞ্ঝা আসছে, তারপরে যে মাথা তুলে দাঁড়াবে ব্যবসায়ীটা, তার জন্য কোনো সরকারি চিন্তা ভাবনা প্রচেষ্টা কিচ্ছু নেই। বলতে সরকার তো জানেই না কয়টা ব্যবসায়ী বিপদে পড়ছে, কারণ সরকারের কাছে তথ্যই নেই।
রাজ্য সরকার না কেন্দ্র সরকার, তারা বলছে যে অল ইন্ডিয়ায় এমএসএমই সেক্টর আমাদের হয়তো 6 কোটি আছে, 140 কোটি আমরা ভারতবর্ষে। অ্যাজাম্পশন তারা বলছে 6 কোটি হয়তো লিস্টেড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার 1% সার্ভিস হোল্ডার আছে। আমার হয়তো কোনো স্টেট গভর্নমেন্ট বলতেই পারবে না তার রাজ্য সরকারি কর্মচারী কতগুলো আছে। 1 কোটি হয়তো দেখবেন আপনি 1% থেকে কম আছে অল ইন্ডিয়ায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, 1%। এই তথ্যগুলো যখন আপনাদের কাছে যাবে তখন আপনারা খুব অবাক হবেন যে তাহলে বাদ বাকি মানুষগুলো কিভাবে বেঁচে আছে, কারা তাদের বাঁচিয়ে রাখছে। এই প্রশ্নটা আপনাদের জাগতেই পারে। হ্যাঁ, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে 1,140 কোটি লোকের মধ্যে। আপনি কোনো স্টেটে আছে 10 কোটি বাসিন্দা, কোনো স্টেটে 8 কোটি, কোনো স্টেটে 5 কোটি, তাই তো? তাদের 1% থেকে ম্যাক্সিমাম 2% হয়তো স্টেট গভর্নমেন্টের কর্মচারী আছে। ঠিক আছে, এইবার এই যে 10 লক্ষ বা 15 লক্ষ, 10 কোটি লোক আমার রাজ্যে আছে। 10 লক্ষ লোক যদি সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়, আর 1 লক্ষ লোক ধরা হলো স্টেট গভর্নমেন্ট, 10 লক্ষ লোক স্টেট গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার হলো 10 কোটির মধ্যে 1%, আর 1 লক্ষ ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্ট, 11 লক্ষ লোক চাকরিজীবী। 10 কোটি আমার পপুলেশন। বাদ বাকি লোকগুলো তাদের পরিবার আরও 5 জন ধরে নিলাম, একটা চাকরিজীবী 5 জন, 50 লক্ষ লোক, 1 কোটি লোক ধরে নিলাম চাকরি করে। বাদ বাকি লোকগুলোকে কারা চালাচ্ছে, কোন সেক্টরটা চালাচ্ছে? এই ক্যালকুলেশনে যেদিন সরকারের আসবে তখন সরকার ভাববে যে এদের নিয়ন্ত্রণ করবার জন্য আমরা যে ডেলি 4টা করে আইন করছি, এদের সুরক্ষা, স্বীকৃতি, মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদের প্রতিদিন 1টা করে আইন করা দরকার। কারণ এত সমাজের ব্যবসায়ীরা গোটা সমাজের হৃৎপিণ্ডের মতন কাজ করছে, গোটা সমাজ ব্যবস্থাটাকে চালাচ্ছে। মানে হার্ট অফ দ্য সোসাইটি, হার্ট অফ দ্য কান্ট্রি, হার্ট অফ দ্য স্টেট হচ্ছে আমাদের বিজনেসম্যানরা। যে বিজনেসম্যানরা একটা প্রান্তিক এলাকা থেকে একটা কাঁচামাল নিয়ে এসে হার্টে দিচ্ছে, কর্পোরেট সেক্টরকে দিচ্ছে, সে তৈরি করছে। আর একটা মানে পায়ের মাথার চুলের ওখান থেকে জিনিস আনতেছে, হার্টে দিচ্ছে, সেই উৎপাদিত পণ্যটা পায়ের নোকের কাছে পৌঁছে দিচ্ছে ওই ব্যবসায়ীটা। তাহলে এই যে ইকোসিস্টেমটাকে বজায় রাখছে কিন্তু এই টোটাল বিজনেস সেক্টর। এই যে বিজনেস সেক্টরটা যে পরিশ্রম 24/7 করে আসছে, সেটা কিন্তু না কোনো প্রশাসনের কাছে আছে, না কোনো রাজনৈতিক নেতার কাছে আছে, না কোনো দলের কাছে আছে। এই কল্পনাটা, এই পরিকল্পনার এই জিনিসটা যেদিন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো যে আমরা হার্ট অফ দ্য সোসাইটি, একটা মানুষের হার্টে কোনো জায়গায় ব্লকেজ হয়ে গেলে আমরা যেমন ইমিডিয়েট একটা কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছি, কোথায় ব্লকেজ হয়েছে ওখানে স্টেন্ট বসাতে হবে বা বাইপাস সার্জারি করতে হবে, এনজিওগ্রাফি করতে হবে, সঙ্গে সঙ্গে আমরা সুস্থ থাকবার জন্য ওটা করছি তো। তাহলে একটা সমাজকে সুস্থ রাখতে গেলে, উন্নততর পরিবেশে পৌঁছে নিতে গেলে কিন্তু এই ব্যবসায়ী সমাজটাকে সুস্থ, স্বাভাবিক, নিরাপদে রাখতে হবে। একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। একদম অন্তিম প্রশ্ন, খুব সংক্ষেপে আপনার থেকে জানার চেষ্টা করব। অনেকেই আমাদের বিশেষ অতিথি অনুষ্ঠান দেখেন এবং তাদের মধ্যে থেকে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যারা আমাদের অতিথি হিসাবে আসেন তাদের থেকে। একটি প্রশ্ন হয়তো অনেকের মধ্যে থাকবে, আপনি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে। আমার প্রশ্ন, যারা হয়তো বিজনেস করতে চাইছে কিন্তু তাদের কাছে কোনো পুঁজি নেই, অনেকেই এরকম আছে, বিশেষ করে আপনি যে শব্দটা ব্যবহার করলেন এন্টারপ্রেনিউর, এবং তাদের কাছে টাকা না থাকলে তারা কিভাবে এগোতে পারে, ঠিক সেরকম কোনো সাজেশন যদি আপনার থাকে একটু দেবেন, কিন্তু অতি সংক্ষেপে। খুব সহজে আমি বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের ব্যবসায়ী তৈরি হবার জন্য যারা ব্যবসায়ী করতে ইচ্ছা করছে বা ছোট ব্যবসায়ী করছে, তাদের একটা ক্যাপিটাল প্রয়োজন পড়ছে। এই ক্ষেত্রে যেমন স্টেট গভর্নমেন্টের অনেক স্কিম আছে, যেই স্কিমগুলোতে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত তারা লোন নিতে পারবে, মানে উইদাউট সিকিউরিটিতে, কোনো সিকিউরিটি লাগবে না, 10 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট থেকে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক এপিআইসি, নাবার্ডের বহু স্কিম আছে, যে স্কিমগুলো টোটাল বিষয়টা আপনাকে বলে দিই। এই টোটাল স্কিমগুলো যে সকল ব্যবসায়ীরা এই পুঁজির অভাব বা যোগাযোগের অভাব ফিল করেন, আমাদের ডিআইসি, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ যা আমাদের আছে ডিআইসি অফিস, ওখানে গেলে টোটাল স্কিমগুলো তারা পেয়ে যাবেন এবং কী কী গভর্নমেন্ট ফেসিলিটি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোন কোন ফেসিলিটি আছে এই ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের প্রমোট করবার জন্য, তারা ইন ডিটেলস পেয়ে যাবেন। তারপরে শিল্পসাথী আছে, হ্যাঁ, তো শিল্পসাথী আপনাদের পোর্টাল আছে, যে কোনো পোর্টালে, যেই পোর্টালে গিয়ে সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন লোনের বিষয়ে।
আমাদের যেমন এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, আমাদের মাননীয় জেলা শাসকের উদ্যোগে প্রতি মাসে একটা ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি ডিএলএমসির মিটিং হয়। সেই ডিএলএমসির মিটিংয়ে কিন্তু আমাদের এই শিল্প সম্ভাবনা কি কি আছে সেই ব্যাপারগুলো তুলে ধরা, এবং এই ক্ষেত্রে কোন কোন জায়গায় কি কি প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের আগে নোট নিয়ে নেয়, যে ফায়ারে বলেন, পলিউশনে বলেন, ব্যাংকে বলেন, ইলেকট্রিসিটিতে বলেন, যেই অসুবিধাগুলো আমাদের এই শিল্পোদ্যোগীদের বা নতুন এন্টারপ্রেনিয়রদের অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু নোট ডাউন করা হয়, ডিআইসি জেনারেল ম্যানেজার নিয়ে নেন, এবং আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের উপস্থিতিতে প্রতি মাসে একটা করে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি হয়, যাতে আমাদের এখানে এন্টারপ্রেনিয়রদের কোনো অসুবিধা না হয়, কোনো ল্যান্ড কনভার্সনে, কোনো ইলেকট্রিক কানেকশান পেতে, ইন্ডাস্ট্রিয়াল কানেকশান পেতে কোনো অসুবিধা না হয়, সেই চেষ্টাগুলো কিন্তু প্রতি মাসেই করে এবং প্রতিটা সেক্টর তাতে খুব সহযোগিতা করে। অনেক ধন্যবাদ অতনুবাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় সবের জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, এটা একেবারে প্রুভেন এবং প্রমাণিত অতনুবাবুর কথায়। এরকমই শো দেখার জন্য প্রতিদিন নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এবং বিশেষ অতিথি অনুষ্ঠানে সপ্তাহের একেবারে শেষে। নমস্কার।